উইকলিতে, তারপরে আমরা দেখব ডেইলিতে, এবং যখন আমরা ডিসিশন নিব যে বাই করব নাকি সেল করব, ওই সময় আমরা ক্যান্ডেলটা দেখব আওয়ারলিতে। এইটুকু ফলো করলে আপাতত হবে। আর আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, মানে কয়েক বছরের জন্য বিনিয়োগ করবেন, তাহলে আপনি উইকলির জায়গায় প্রথমে স্টকটা দেখবেন মান্থলিতে, তারপরে দেখবেন উইকলিতে, এবং ফাইনালি যেদিন কিনবেন আপনি ডেইলিতে দেখে কিনতে পারেন। আমি জানি যারা এই টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা করতেছেন, কোর্সটা করার আপনাদের মূল অবজেক্টিভই হচ্ছে আমরা যাতে ক্যান্ডেলগুলোকে ভালোভাবে রিড করতে পারি এবং স্বল্প সময়ে প্রফিট মেক করতে পারি। সো আপনারা কয়েক বছরের জন্য হয়তোবা বিনিয়োগ করবেন না, করলে আসলে আপনারা এই কোর্সটা করতেন না, এটা কিন্তু আমি জানি। সো আপনারা মূলত সুইং ট্রেডিং এর এই টেকনিকটা ফলো করবেন, উইকলিতে দেখবেন, তারপর ডেইলিতে, এবং ফাইনালি 1 আওয়ারে দেখে আমরা ট্রেড এক্সিকিউট করব। এই হচ্ছে টাইম ফ্রেম দেখার নিয়ম। এরপর ট্রেডিং সাইকোলজি, বা যখন আপনি একটা ট্রেড কিনবেন আপনাকে কয়েকটা রুল মাস্ট বি ফলো করতে হবে। ঠিক আছে, যে আমি জাস্ট বেসিকটা বলে দিচ্ছি, এখানে খুব কমপ্লেক্স হওয়ার কিছু নাই। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেন কতগুলো শেয়ার আমার পোর্টফোলিওতে থাকা ভালো, আমি একসঙ্গে কতগুলো ট্রেড করতে পারি। এটার অ্যান্সার হচ্ছে আপনার কাছে কত টাকা আছে এর জন্য আপনি অনেক শেয়ার কিনতে পারবেন, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে কতগুলো শেয়ারের চার্টকে প্রতিনিয়ত আপনি মনিটর করতে পারবেন। যতগুলো শেয়ারের চার্টকে আপনি প্রতিনিয়ত মনিটর করতে পারবেন, আপনি ঠিক ততগুলো শেয়ারই কিনবেন। গ্লোবাল রুলস হচ্ছে, দেখেন এখানে বলা আছে, ডু নট ট্রেড অন 20 পেয়ার্স, বি ফোকাস অন 5 দ্যাট ইউ ক্যান ফলো, বা দ্যাট ইউ ক্যান নো। এখানে LNOW সম্ভবত স্পেলিং মিস্টেক হয়েছে, বাট মূল বিষয়টা হচ্ছে আপনি 14টা শেয়ার না কিনে 4টা শেয়ার কিনেন, কম করে কিনেন, কোয়ান্টিটি বাড়ান, বাট যে চার্টটা কিনবেন এমন ভাবে কিনেন যাতে ওই 4টা চার্টকে প্রত্যেক দিনই আপনি রিড করার সময় পান, সুযোগ পান। 14টা শেয়ার কিনলে 14টা চার্ট প্রতিদিন আপনি দেখতে পারবেন না। সো চার্ট দেখতে না পারলে আপনি কিন্তু প্রপার টাইমে ডিসিশন নিতে পারবেন না। তার মানে সব সময় যত কম শেয়ার কেনা যায়, যত কম শেয়ারে ট্রেড করা যায়, সেটা তত ভালো। এখন আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, স্কয়ার ফার্মা, ব্যাট বিসি, মেরিকোর মতো শেয়ারগুলোতে কিনে আপনি হোল্ড করতে চান, সেগুলো আপনি 10টা 20টা কিনেন, কোনো অসুবিধা নেই। আমি বলতেছি ট্রেডিং এর কথা। ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিনিয়ত চার্ট দেখতে হয়। সো তখন আপনি কম পরিমাণ শেয়ার কিনবেন যাতে প্রতিনিয়ত আপনি চার্টগুলো দেখতে পারেন। আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার বেশি টাকা থাকলে আপনি বেশি শেয়ার কিনেন, তাতে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে রেসপেক্ট ইওর রিস্ক ম্যানেজমেন্ট। ওই যে একটু আগে আমরা রিস্ক ম্যানেজমেন্ট দেখে আসলাম, কখনোই বড় লস হতে দেওয়া যাবে না এবং স্টপ লস গুলো মানতে হবে। তো এইভাবে আমাদেরকে রিস্কটাকে ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক হোক, লস হোক, কিন্তু নির্দিষ্ট পরিমাণ লস হলে সেটা নিয়ে নিতে হবে যাতে পরবর্তী ট্রেডে লাভ করে সেটা উঠাতে পারি। আমাদের বড় সমস্যা একটাই, যখন একটা শেয়ারের দাম কমা শুরু করে আমাদের মনে হয় আর 2-4 টাকা কমার পরে হয়তো এটা ঘুরে দাঁড়াবে, নিচে সাপোর্ট আছে, এত নিচে আর নামার কথা না, একটু অপেক্ষা করি, 10 টাকা তো কমছেই, 10 টাকা কমছে যেহেতু সহ্য করতে পেরেছি, আরো 5 টাকা না হয় কমবে, এরপর তো ঘুরবে। এই ভুলটা কখনোই করা যাবে না। স্টপ লস হিট মানে আপনাকে বের হয়ে যেতে হবে। 3 নাম্বার হচ্ছে ট্রেড অ্যারাউন্ড দ্য সেশনস। এটার মানে হচ্ছে, এটা ইন্টারডে এগেইনস্টে বলা, এটার মূল মানে হচ্ছে চার্ট দেখে, লাইভ চার্টের উপর বেস করে ডিসিশন নিয়ে আপনি ট্রেড করেন। ডু নট ট্রেড ডিউরিং নিউজ, অর্থাৎ একজন একটা কথা বললো, একজন বললো এই শেয়ারটা এত হতে পারে, খুব ভালো করবে সামনে, এই নিউজ শুনে নিউজের পিছনে পিছনে কখনো ট্রেড করবেন না। এর কারণ কি? কারণ হচ্ছে গ্যামলাররা যখন কোনো একটা স্টকে গ্যামলিং করে তখন তারা ওই শেয়ারটা আগে নিজেরা কিনে, কম দামে কিনে, কেনার পর যখন অলরেডি অনেকটা দাম বেড়ে যায় তারপরে মূলত মার্কেটে নিউজটা আসে যে এই শেয়ারটা অনেক ভালো করতে পারে, আপনারা এই শেয়ারটা কিনেন। পরবর্তীতে দেখা যায় বাড়তি দামে আমরা শেয়ারটা কেনার কয়েকদিন পর থেকেই প্রাইস ফল করা শুরু করে, কারণ আমরা যখন কিনি তখন গ্যামলাররা বা স্মার্ট মানি ওই শেয়ারটা সেল করা শুরু করে। সো এই জন্য নিউজ দেখে দেখে ট্রেড করবেন না, বরং লাইভ সেশনে আপনি ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করবেন। আর ফাইনালি, ডোন্ট মুভ ইওর স্টপ লস। এটার মানে হচ্ছে আপনি শেয়ার কেনার আগে ডিসিশন নিছেন, 10 টাকা লস হলেই আপনি মেনে নিবেন। এখন যখন আপনার 10 টাকা লস হয়ে গেছে তখন আপনার মনে বলতেছে যে না, আর 2 টাকা অপেক্ষা করি, হয়তো আর 10 টাকা যেহেতু মানছি, আর 2 টাকা কমার পরে হয়তো ঘুরবে। এই কাজটা কখনো করা যাবে না। 10 টাকা লস হলে আপনি বের হয়ে যাবেন, মানে 10 টাকা লস হলেই আপনি বের হয়ে যাবেন। আপনি স্টপ লসটাকে কখনোই পরবর্তীতে আর পরিবর্তন করবেন না। এটা হচ্ছে নিয়ম। এইবার আসেন আমরা মার্কেটের কিছু প্রশ্ন নিয়ে আপনাদেরকে সমাধান দিব। অনেকেই প্রশ্ন করেন, এতদিন হয়ে গেল বেক্সিমকো কেন ফ্লোর থেকে উঠতেছে না, বা ব্যাট বিসির মতো ভালো শেয়ার কেন নড়ে চড়ে না, বিএসআরএম স্টিল কিংবা জিপিএইচ ইস্পাত, এসএস স্টিল, এই শেয়ারগুলো দেখতেছি কোনো নড়াচড়া করার নাম নেই।
তো এই প্রশ্নগুলো কিন্তু থাকে এবং আপনারা প্রতিনিয়ত জিজ্ঞেস করেন ফ্লোর কবে ছাড়বে, এই শেয়ারটা কবে উঠবে, এই ধরনের প্রশ্ন থাকে না। তো এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আমাদের মার্কেট মুভার যে বিষয়গুলো আমাদের মার্কেটকে মুভমেন্ট করায় সেই বিষয়গুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকা লাগবে। সেটা কি? 3 ধরনের ব্যাপার আমাদের মার্কেটের মুভমেন্টকে পরিবর্তন করে। একটা হচ্ছে একটা শেয়ারের বা একটা কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়, ফান্ডামেন্টাল নিয়ে আমরা ফার্দার ডিসকাস করব। মূল বিষয়টা হচ্ছে কোম্পানির প্রোফাইলটা ভালো কিনা। কোম্পানির প্রোফাইল ভালো বলতে কোম্পানির মালিক পক্ষে কারা আছে, ম্যানেজমেন্টটা ভালো কিনা, ওই কোম্পানির মার্কেটে সুনাম আছে কিনা, এই ব্যাপারগুলো। তারপর ইপিএস দিয়ে আপনি দেখবেন কোম্পানি প্রফিটে আছে না লসে আছে, এগুলো নিয়ে আমরা ফার্দার ডিসকাস করব। ফান্ডামেন্টাল নিয়ে আমরা ডিটেলে যাচ্ছি না, বাট আপনাদের প্রশ্নের মূল অ্যান্সারগুলো হচ্ছে সাপ্লাই ভার্সেস ডিমান্ডের এই জায়গাটাতে। এটা কেন বলছি? দেখেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হলো, গ্লোবালি আমাদের সাপ্লাই চেইনটাতে একটা বড় ধরনের ডিজাস্টার বা নেগেটিভ কম্পোনেন্ট চালু হয়ে গেছে। অর্থাৎ যে সিস্টেমে যে প্রাইসে আমরা আসলে র ম্যাটেরিয়াল পারচেস করতাম বিদেশ থেকে, সেই সাপ্লাই চেইনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন অনেক বেশি উচ্চ মূল্যে ওই র ম্যাটেরিয়ালগুলো আমাদেরকে কিনে আনতে হয়। তারপরেও দেখা যায় অনেক সময় উচ্চ মূল্য দিয়েও যে পরিমাণে আমাদের প্রয়োজন সেই পরিমাণে হয়তো আমরা পাচ্ছি না। তো এইটাকে বলে সাপ্লাই ভার্সেস ডিমান্ড রেশিও। যখন ডিমান্ড বেড়ে যায় কিন্তু সাপ্লাই পর্যাপ্ত পরিমাণে থাকে না, তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে। তো জিনিসপত্রের দাম বাড়া মানে হচ্ছে র ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাবে, এবং র ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেলে আলটিমেটলি যেটা হবে, সাপ্লাই চেইন ভেঙে পড়বে এবং প্রোডাক্টের কস্টিংটা বেড়ে যাবে। এখন আপনাকে আমি একটা বাংলা সহজ উদাহরণ দিই। ধরেন আপনি একটা বিস্কিট খান, যেই বিস্কিটটার দাম 20 টাকা। এখন কোনো কারণে যদি আটা ময়দার দাম মার্কেটে বেড়ে যায়, তাহলে কোম্পানি এই বিস্কিটটার দাম 20 টাকা থেকে 25 টাকা বানিয়ে ফেলবে। যেহেতু আপনি বিস্কিটটা প্রতিদিন খান এবং 20 টাকা থেকে মূল্য অল্প একটু বেড়ে 25 টাকা হচ্ছে, আপনি কিন্তু খুব বেশি গায়ে লাগাবেন না, কারণ বিস্কিটটা আপনার খেয়ে অভ্যাস আছে। সো আপনি প্রতিদিন পরের দিন গিয়ে ওই 25 টাকা দিয়েই ওই বিস্কিটটা কিনবেন। কিন্তু সমস্যাটা হয় কোথায়? ধরেন 1 টন রডের দাম 1 লক্ষ টাকা। এখন এই র ম্যাটেরিয়ালের দাম যদি বেড়ে যায়, পরের মাসে হঠাৎ করে 1 টন রডের দাম হয়ে গেল 1,25,000 টাকা, মানে 25% বেড়ে গেছে। এখন বিস্কিট 20 টাকার জায়গায় 5 টাকা বাড়লে আমরা হয়তো গায়ে লাগাইলাম না, কিন্তু যখন এই ধরনের বড় জিনিস, লিফট, তারপর হচ্ছে আপনি বিল্ডিং বানাবেন, এক ট্রাক ইটের দাম বেড়ে গেছে, সিমেন্টের প্যাকেটের দাম বেড়ে গেছে, তখন কিন্তু কস্টিংটা অনেক হাই হয়ে যায়। তো সমস্যাটা যেটা হয়, একটা বিস্কিট কোম্পানি, একটা সাবান কোম্পানি একটা ক্ষুদ্র প্রোডাক্ট 2 টাকা দাম বাড়াতে পারে, আমরা সেটা কনজিউমাররা মেনে নেই। কিন্তু এই ধরনের বড় কোম্পানি যারা রড, সিমেন্ট, বালু এগুলা বিক্রি করে, এগুলোর তো দাম বেশি, কোয়ান্টিটিতে বেশি কিনতে হয়। তো তখন যখন এগুলোর দাম 20%, 25% বেড়ে যায়, তখন মানুষ চিন্তা করে দাম একটু কমুক, বাড়ি আমি 6 মাস পরে বানালেও আমার চলবে, এত তাড়াহুড়ার কিছু নাই। সো এই কারণে যেটা হয়, এই স্টিল কোম্পানি বা এই ধরনের বড় কোম্পানি যারা বড় প্রোডাক্ট প্রোডাকশন করে, যাদের দাম অনেক বেশি, তারা চাইলেও হঠাৎ করে অনেক বেশি দাম বাড়াতে পারে না। যার ফলে ধরেন একটা কোম্পানি রড তৈরি করতেছে, যে কাঁচামালটা নিয়ে আসে তার দাম 80,000 টাকা, এবং পরবর্তীতে বানানোর পর এটা বিক্রি করে 1 লক্ষ টাকা দিয়ে এবং সে 20,000 টাকা প্রফিট করে। এখন তার র মেটেরিয়ালের দাম বেড়ে তার দাম হয়ে গেল 1,10,000 টাকা। এখন এই প্রোডাক্টটা 1,30,000 টাকা দিয়ে তাকে বিক্রি করতে হবে। তো সে কিন্তু চাইলেও সেটাকে 1,30,000 টাকা দামে বিক্রি করতে পারে না, 1 লাখ টাকারটা বড় জোর 1,10,000 টাকায় বিক্রি করতে পারে, বাট ব্যাক ইন্ডে কিন্তু তার কস্টিং অলরেডি বেড়ে গিয়েছে। এই কারণে কোম্পানিগুলো প্রফিট তৈরি করতে পারে না, এবং এই ধরনের কন্ডিশনে আমরা প্রোডাকশন বেসড বড় কোম্পানিগুলোকে নেগেটিভ ইপিএস দিতে দেখি। এটা হচ্ছে মূল কারণ। যাদের বিদেশ থেকে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনতে হয়, যদি বহির্বিশ্বে ডলারের দাম বাড়ে বা অয়েলের ক্রাইসিস বা যুদ্ধ পরিস্থিতি, এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয়, তখন আসলে এই ধরনের বড় বড় কোম্পানির সাপ্লাই চেইন ধ্বংস হয়ে যায় এবং তাদের আসলে মার্কেটে যে ইনকাম করার ক্ষমতা, প্রফিট জেনারেট করার ক্ষমতা, সেটা কমে যায়। এই কারণে কোম্পানিগুলো লসে চলে আসে এবং আলটিমেটলি আমরা দেখতে পাই যে তার ইপিএস নেগেটিভ এসেছে। এই মূল কারণটাকে কেন্দ্র করে বড় যে কোম্পানিগুলো আছে, স্টিল ফ্যাক্টরি, সিমেন্ট রিলেটেড কোম্পানিগুলো, সো যে কোম্পানিগুলো র ম্যাটেরিয়ালের কস্টিং বেড়ে গিয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ফ্লোরে পড়ে আছে, কোনো মুভমেন্ট করতে পারছে না। এটা একটা সাপ্লাই ডিমান্ডের লজিক্যাল রিজনের কারণে হয়। হ্যাঁ, এর বাইরে আরো আছে মার্কেট সেন্টিমেন্ট। আমাদের দেশে নিউজের কারণে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে মার্কেটে প্রচুর পরিমাণ মুভমেন্ট ঘটে, এটা আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সো মার্কেটে যখন আমরা ট্রেড করব, ওই কোম্পানিটার কোনো নেগেটিভ নিউজ আছে কিনা বা কোনো মেজর পজিটিভ নিউজ আছে কিনা, সেটা আমাদের খবর রাখতে হবে।
এই নিউজ মানে ওইটা না যে আমার ব্রোকার আমাকে ফোন দিয়ে জানিয়েছে এই শেয়ারটাতে পার্টি আছে, এই শেয়ারটার দাম বাড়বে কিংবা কমবে, ওইটা না। যখন গভর্নমেন্টের লেভেল থেকে ওই কোম্পানিতে ইন্সপেকশন আসতে পারে, ওই কোম্পানিটির কেস বা জরিমানা হয়েছে, বা ওই কোম্পানিটি কোনো একটা নতুন চুক্তি সাইন করেছে যেখানে তার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের অথেন্টিক নিউজগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এগুলোর কারণে মার্কেটে ওই স্টকটার দাম বাড়ে কিংবা কমে। এবং ফাইনালি একটা পার্ট যেটাকে বলে ফিয়ার গ্রিড ইন্ডেক্স। আপনারা কেউ ফেয়ার গ্রিড ইন্ডেক্স ইউজ করেছেন কিনা আমার জানা নেই, বাট আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। আপনি যদি গুগলে গিয়ে ফেয়ার গ্রিড ইন্ডেক্স লিখে সার্চ দেন, তাহলে ফেয়ার গ্রিড ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আপনাদের সামনে চালু হবে, এবং এখানে গেলে আপনি দেখতে পাবেন বর্তমানে, এটা কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে দেখাবে না, বর্তমানে গ্লোবালি মানুষ এই বিনিয়োগ বাজারের প্রতি কি ধরনের অবস্থায় আছে। যদি আপনি দেখেন এক্সট্রিমলি গ্রিড, তার মানে বিভিন্ন মার্কেট এখন খুব ভালো পজিটিভ মোমেন্টাম দেখাচ্ছে, এই সময় মানুষ বিনিয়োগ করতে আগ্রহী বা মানুষের মধ্যে ভয় অনেক কমে গিয়েছে। আবার কিছু কিছু সময় দেখবেন এক্সট্রিমলি ফিয়ার, মানে এগুলো মূলত আমাদের দেশের মার্কেটে যে ডিরেক্টলি এই ইন্ডিকেটর কোনো কাজ করবে তা কিন্তু না। আমি আপনাকে বেসিকটা বোঝাচ্ছি গ্লোবাল পরিস্থিতির রেসপেক্টে। ওয়ারেন বাফেট বলেন, যখন আপনি দেখবেন মানুষ অত্যাধিক লোভী হয়ে গিয়েছে, সবকিছুর শেয়ারের দাম বাড়তেছে, তখন আপনি সেল করে বের হয়ে যান। আর যখন আপনি দেখবেন এই কাটাটা এক্সট্রিমলি ফেয়ারে আছে বা ফেয়ারে আছে, মানুষ অনেক ভয় পাচ্ছে, সবাই সবার শেয়ার কম দামে সেল করে দিচ্ছে, ওই সময়টাতে আপনি শেয়ারগুলোতে বিনিয়োগ করেন। সো এই গ্লোবালি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে আমরা বর্তমানে বিনিয়োগ বাজারে মানুষের মেন্টালিটি কি, সেন্টিমেন্টটা কি ধরনের অবস্থায় রয়েছে সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া পেতে পারি। তো যাই হোক, আজকের ক্লাসটা এবং গত ক্লাসটা কমপ্লিটলি থিওরিটিক্যাল একটা পার্ট। সো আমাদের আগামী ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল এবং কোর টেকনিক্যাল কম্পোনেন্টের দিকে চলে যাব। দেখা হচ্ছে আগামী মডিউলে, নেক্সট ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আসছি।